রাতের ঝড়ে যে এত বড় তাণ্ডব চালাবে যে নূরনগরের কারোর জানা ছিল না। সে যে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিল, কিন্তু পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউ বুঝতে পারল না। পানি কাছেই বা কেন গেল? ইতোমধ্যে সারা গ্রামে পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। চোখের পানি ফেলেছে অনেকেই। মেয়েটা অনেক ভালো ছিল, এই কথাটা সবার মুখে শোনা গেল। ভিড় জমেছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাড়ছে। শহরে ডাক্তারের লাশ দেখে যাচ্ছে একে একে। সাদা কাপড়ে ঢাকা পালকের নিথর দেহ পড়ে আছে। তার থেকে খানিকটা দূরে রুমি কাদার মধ্যে বসে আছে, ওর পাশে মিষ্টি একইভাবে বসে আছে। মাঝরাতে যখনই লোহমর্ষক খবরটা পেল তখন থেকে কেঁদেছে, কিন্তু এখন কাদার শক্তি দুজনেই হারিয়েছে। তাই শুধু পালকের লাশের দিকে তাকিয়ে আছে, স্থির সেই দৃষ্টি। কিছুটা দূরে গাছের শেখরের উপর নাইম আর শেখর বসে আছে। আসিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। কাল রাতে যখন সবাই বাগান বাড়িতে পৌঁছালো তখন ঝড় একটু কমেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজো, পালককে ওরা পেল না। ওদের সাথে গ্রামের লোকেরাও খুঁজলো, কিন্তু পেল না। কেউ একজন বাড়ির পেছনে গেল খুঁজতে, সেখানে কেউ যায় না। পানিতে উপর হয়ে ভাসছে পালক। হারিকেনের আলোয় লোকটা ভালো করে কিছু দেখলো না, তবে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। কয়েকজন শায়রের আদেশে সাথে সাথে পানিতে নেমে পড়ল। সবাই মিলে ধরাধরি করে পালককে ডাঙ্গায় তুলে আনে। নাইম দ্রুত পালকের হাত ধরে, কিন্তু পরক্ষণে ছেড়ে দেয় নিজের শরীরের ভার, ছেড়ে দিল মাটিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শেখর আসিফ ছুটে আসে, গিয়ে পালকের হাত ধরল এবং ওরাও নাইমের পাশে বসে পড়ল। এতটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল? রাতে পালককে জমিদার বাড়িতে নিয়ে আসা হয়। রুমি মিষ্টি এসে পালকের লাশ দেখে কাঁদতে লাগলো। এভাবেই সকাল হয়ে গেল। নাইম পালকের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এই পালকের সাথে কত মজা করেছে ওরা। একসাথে ক্লাস করেছে, গল্প করেছে, একসাথে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে। কত আনন্দ করে 6 জন এই গ্রামে এসেছিল, এখন ফিরতে হবে 5 জনকে। ভাবতেই অবাক লাগছে। নাইমের এখনো বিশ্বাস হচ্ছে না যে পালক আর নেই, পানিতে ডুবে মারা গেছে। কি অদ্ভুত! যে পানি মানুষের জীবন বাঁচে, সেই পানি মানুষের জীবন কেড়ে নেয়। পালকের মৃত্যুটা শায়ের ও মানতে পারছে না। হঠাৎই এরকম ঘটনা ঘটে যাবে তা সে ভাবতেও পারেনি। তাছাড়া মেয়েটার সাথে কালোর বেশ কিছুক্ষণ কথা হয়েছিল, তাকিয়েছিল শায়ের দিকে। অথচ কিছু সময়ের ব্যবধানে মেয়েটা আর নেই, আর কথা বলবে না। যে চোখে শায়ের পালকের অনুভূতি পড়েছিল সে চোখ জোড়া আর খুলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শায়ের গেল আফতাবের সাথে কথা বলতে। মালাকে নিয়ে আফতাব ভরে ফিরেছে। পালকের খবর পেয়ে মালাও কেঁদেছে। মেয়েটা সত্যি খুব ভালো ছিল। এভাবে মেয়েটা পৃথিবী ছাড়বে তা মালাও বোঝেনি। অন্দরের বারান্দায় পরীকে বুকে জড়িয়ে বসে আছে মালা। জেসমিন, কুসুম আর জুম্মানও আছে। বেশ কয়েকজন মহিলা এসেছে। ওদের দেখে আবার চলে যাচ্ছে। পরী এখনো মালাকে ধরে আছে। অনেকদিন পর মায়ের বুকে মাথা রেখেছে সে। হঠাৎ পালকের কথা মনে পড়তে মাথা তুলে তাকালো, বলো, আম্মা, ডাক্তার আপা। চুপ করে থাক পরি, কথা কইস না। যা হওয়ার তা হইছে, তুই শান্ত থাক। চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু বের হতে লাগলো। সে বলল, আম্মা, ডাক্তার আপা কইছিল আমার লগে গল্প করবে, কিন্তু সে তো আর আইলো না আম্মা। আমার অনেক কষ্ট হইতাছে আম্মা। মালা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কান্দিস না পরি, আমার মাইয়া তো নরম না, এত কান্দে তো না, তাইলে এত কান্দিস কেন? মালা আবার পরীকে জড়িয়ে নিল। পরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলো মালাকে। ঠিক তখনই মিষ্টি রুমি অন্তরে ঢুকলো। পরী চট করে মাথা তুলে তাকায়। যন্ত্র মানবের মতো হেঁটে আসছে দুজন। সিঁড়ি বেয়ে দুজন দোতলায় চলে গেল। কিছুক্ষণ পর নিজেদের ব্যাগ নিয়ে এলো ওরা। মালার সামনে গিয়ে রুমি ভাঙ্গা গলায় বলল, আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন। বুঝতে পারিনি যে হাসি খুশিভাবে এসেছিলাম আর যেতে হবে কাঁদতে কাঁদতে। পালককে এভাবে হারিয়ে ফেলবো জানলে কখনোই এখানে আসতাম না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রুমি। চোখের জল মুছতে মুছতে অন্দর থেকে বের হয়ে গেল। ওরা চলে যাচ্ছে শুনে পরী উঠে দাঁড়ালো, বলে উঠল, আমি একবার দেখবো ডাক্তার আপারে। আম্মা, আমি বাইরে যাবো। আম্মা, আমারে একবার যাইতে দেন। নাইমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে। পালককে নিয়ে এখনই শহরে রওনা হবে
সবাই। পালকের বাবা মা শহরে থাকেন, ওখানেই দাহ করা হবে পালককে। কোন মুখে ওরা পালকের বাবা মায়ের সামনে দাঁড়াবে তাই ভেবে পাচ্ছে না ওরা। ঘাটে বিশাল ছয়ওয়ালা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পান সহ আরো দুজন মাঝি। নৌকা করেই পালককে শহরে নিয়ে যাওয়া হবে। নাইম, শেখর, আসিফ গেল পালককে নৌকায় তুলতে। নাইম পালকের দেহে হাত দিতে একটা নারী কণ্ঠস্বর ভেসে আসে। একটু দাঁড়ান, আমি দেখবো আপারে। ওনা দিয়ে মুখ ঢেকে পরি দৌড়ে এলো। নাইম ছেড়ে দিল পালককে, হাঁটু মুড়ে সে পাশেই বসে রইল। পরি ছুটে গিয়ে নাইমের পাশে বসে পালকের মুখের উপর থেকে কাপড়টা নাইম সরিয়ে দিল। পালকের মুখটা দেখেই কেঁদে ফেলল পরি। সাদা হয়ে গেছে মুখটা, ঠোঁট দুটো কালচে বর্ণ ধারণ করেছে। কি জানি কতক্ষণ পানিতে ছিল। মলিন কোমল দেহটা শান্ত হয়ে আছে। পরি আলতো করে পালকের গালে হাত রাখল। শরীর বরফে নেয় ঠান্ডা। অনেক কষ্ট হয়েছে আপনার, তাই না আপা? এখন আপনি শান্তিতে ঘুমান, কেউ বিরক্ত করব না। একটা কথা মনে রাখেন, এই পরি আপনার কথা কোনোদিন ভুলবে না। সোনা আপার মতো আপনিও আমার আরেক আপা। ভালো থাকেন। দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়াই পড়ি। পিছিয়ে এলো পালকের থেকে। নাইম হাত বাড়িয়ে দিল পালকের দিকে। তিনজন মিলে পালককে ধরে নৌকাতে তুলো। শায়দ যাচ্ছে ওদের সাথে। সবাই নৌকায় বসতে সাম্পান বৈঠা ফেলল। পরি দৌড়ে ঘাটে গেল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নাইম চোখ ঘুরিয়ে তাকলো পরির দিকে। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না। হয়তো এই গ্রামে আর আশা হবে না ভেবে দীর্ঘশ্বাস চালো নাইম। বেশিক্ষণ দাঁড়ালো না পরি। কুসুম এসে টেনে নিয়ে গেল পরীকে। এখানে থাকাটা ঠিক হবে না। আজকে নৌকার সবাই চুপ। মনে হচ্ছে নৌকায় কেউ নেই, শুধু সবার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। ভারী সেই নিঃশ্বাস। মিষ্টি পালকের মাথায় হাত রেখে বলল, কখনো ভাবিনি তুই এইভাবে আমাদের ছেড়ে চলে যাবি। আমরা তোকে খুব ভালোবাসি পালক। কেঁদে ওঠে মিষ্টি, সাথে রুমিও। কিন্তু নাইম, শেখর, আসিফ স্থির। ওদেরও ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু পুরুষদের যে কান্না মানায় না। অচু শোভা পায় নারীর চোখে, পুরুষের চোখে থাকে কঠোরতা। তাই ওরা তিনজন পুরুষ চুপ করে বসে রইল। শায়ের বাহিরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে পালকের দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হচ্ছে। আবার বাইরে দৃশ্য দেখছি। অন্দরে বারান্দায় পা ছড়িয়ে বসে আছে পরি। পরনের ঘাগরাটা উঁচু অবধি উঠে আছে। পরনের ঘাগরাটা হাঁটু অবধি উঠে আছে। ওনাটাও পাশে পড়ে আছে। অবুঝে নাই বসে আছে পরি। অনুভূতিহীন চাহনিতে তাকিয়ে আছে পেয়ারা গাছটির দিকে। সেখানে একটা হলদে পাখি বসে আছে। পাখিটির নাম পরির অজানা। একটা পাকা পেয়ারা খাচ্ছে পাখিটা। পরির দিক বেদিক ভুলে পাখিটা দেখায় মগ্ন হয়ে আছে। পরির ইচ্ছে হচ্ছে পাখি হতে। না থাকবে পরিবার, না থাকবে কষ্টের পাহাড়। এমন সময় লাঠি ভর্তি আবেজান আসলো। তিনি সবসময় নিজের কক্ষেই থাকেন, খুব একটা বের হন না। পালকের খবর শুনে তিনি বের হয়ে এসেছেন। এতক্ষণ মালার ঘরে ছিলেন, নিজের ঘরে যাচ্ছিলেন। পরীকে ওরকম অবস্থা দেখে লাঠির খোঁচা দিয়ে বলেন, ওই মাইয়া, এমনি কাপড় উঠাইয়া বইছস কেন? পাও ঢাক কইতাছি, তোর বাপে আইসা পড়ব। কি মাইয়া যে হইছে আল্লাহ জানে, ওই কথা হুনুস না। দাদির চেঁচামেচিতে পাখিটাই উড়ে গেল। যার দরুন বিরক্ত হলো পরি। কোনো কথা না বলে ওড়না হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল ছাদে। পাঁচিল ঘেঁষে দাঁড়ালো সে। উদাস উদাস লাগছে পরি। ও নিজেও চেয়েছিল শহরের ডাক্তাররা চলে যাক, আজ তাই হলো। কিন্তু ওদের চলে যাওয়াকে মানতে পারছে না পরি। পালকের কথা মনে পড়তে কান্না আসছে ওর বারবার। জুম্মানের মুখে পরি একদিন শুনেছিল, ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না। কথাটা জুম্মানকে ওর মাদ্রাসার হুজুর বলেছিল। পরি ভাবল পালক ভালো ছিল বলেই অকালে হারিয়ে গেল। সারাদিন কিছুই মুখে তুলল না পরি। মালে এসে জোরাজোরি করেও পরীকে খাওয়াতে পারল না। নিজ কক্ষের এক কোণে চুপটি করে বসে আছে পরি। জুম্মান তখন পরির ঘরে ঢুকলো, হাতে একটা লাঠি নিয়ে। পরির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপা দেখো, পানি অনেক কইমা গেছে, আমি লাঠি দিয়া মাপছি। পরি ঘুরে তাকালো জুম্মানের দিকে। লাঠির মাঝখানে বরাবর ধরে দেখালো জুম্মান। পরি মৃদু হেসে বলে, ভালো বুদ্ধি তো তোর। এমনি পানি মাপা শিখাইলো কে তরে? নাইম ডাক্তার বাবু। ও আচ্ছা, উনি কি ডাক্তার গদি আইছে? জুম্মান চোখ কুচকে বলে, উনি কে আপা? আরে ওই যে আব্বার লগে থাকে, পাঞ্জাবি পইরা, চোখে সুরমা পড়ে। জুম্মান আবার খিলখিল করে হাসতে লাগলো পরির কথা শুনে। তা দেখে পরির রাগ হলো, বলল, হাসিস কেন? আমি কি হাসার কথা কইছি? সোজাসুজি কইলেই তো পারো সাহিল ভাই।
তা না কইরা কি কইতাছ? আসে নাই সাইর ভাই, মনে হয় রাত হবে। আইলে গিয়া খবর আনবি কি হইল। জুম্মান মাথা নেড়ে জানান দিল সে কাজটি করবে। তারপর দৌড়ে গেল লাঠিটা পানির মধ্যে পুঁততে। নাইম জুম্মানকে শিখিয়েছিল এভাবে পানি মাপতে হয়। খুব সহজে জুম্মান শিখে নিয়েছে। সেও খুশি হয়েছে নাইমের প্রতি। সন্ধ্যা নামতেই মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে কলপারে গেল মালা। কিন্তু সে অবাক হলো পরীকে আসতে দেখে। পরি এসে অজু করতে লাগলো। নামাজ পড়বি? মায়ের প্রশ্নের জবাবে পরি ছোট্ট করে হুম বলে। মালা ভরকায়। পরীকে অনেকবার সে নামাজ পড়তে বলেছিল, কিন্তু পরীর কোনো হেলদোল নেই। মালা বলল, নামাজ পড়লে সব ওয়াক্ত পড়তে হইব কিন্তু। পরি ততক্ষণে অজু করা শেষ ও উঠে দাঁড়িয়ে পড়ল। আমি এখন থেকে প্রতিদিন নামাজ পড়বো আম্মা। আমার সব প্রিয় মানুষগুলার লাইগা দোয়া করবো। মালার কথা বলল না। দাদির জন্য বালতি করে অজুর পানি নিয়ে চলে গেল পরি। মালা চেয়ে রইল মেয়ের যাওয়ার পানি। মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তা মালার। শুধু রাগার জেদ দেখাতে পারে, বুদ্ধিশুদ্ধি একেবারে নেই। এ নিয়ে মালার যত চিন্তা। রাত যখন একটু গভীর হয় তখন জুম্মান এসে খবর দিল শায়ের এসেছে। কিন্তু সে শায়ের সাথে কথা বলতে পারেনি। আফতাবার আকিরের সাথে কথা বলছিল শায়ের। তখন জুম্মান আরো বলল, কাকা সাইর ভাইরে গালাগালি করতেছে। পরি চট করে বলে উঠল, কেন? ভাই সব দেখা রাখতে পারলো না কেন? ডাক্তার আপা মরল কেমনে? আরো কত কথা। এই কাকা অনেক শয়তান রে আপা, সুযোগ পাইলে বাইরে গালাগালি করে। আখিরের নামটা শুনতে ইচ্ছে করে না পরীর। নিজের কাকা হলে সামান্য দেয় না। এই লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না পরীর। আজ এমনিতেও মন ভালো নেই ওর। তাই আর বেশি ভাবলো না পরি। চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু রাত যত গভীর হলো পরি খিদে তত ভালো। সারাদিন কিছু খায়নি। রাতে জুম্মান খেতে ডাকলো গেল না। কিন্তু এখন আর খিদে সহ্য করতে না পেরে হারিকেন নিয়ে ছুটে গেল রন্ধনশালায়। ভাত বেয়ে গপগপ খেতে লাগলো সে। তখনই দরজায় টোকা পড়ল। বৈঠক ঘর থেকে কেউ অন্দরের দরজায় টোকা নাড়ছে। পরি এটো হাতে ঘোমটা টেনে গিয়ে দরজা হালকা করে খুলল। রাগান্বিত কণ্ঠে শায়ের বলল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আমার খাবার নিয়ে আয়। বলে চলে গেল শায়ের। পরি থ মেরে দাঁড়িয়ে রইল। পরক্ষণে মনে পড়ল হয়তো কুসুমকে মনে করেছে শায়ের, নয়তো পরীকে ধমক দেওয়ার সাহস আছে এই সামান্য কর্মচারী। পরি গিয়ে শায়ের জন্য ভাত বাড়ল। তারপর আস্তে করে বৈঠক ঘরে পা রাখল। চারিদিকে কেমন গুমট ভাব। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে আশপাশ। দূরে কোনো স্থান থেকে নিশাচর পাখির ডাকটা ভেসে উঠছে বারবার। এমন অবস্থায় একটু ভয় পাচ্ছে না পরি। অন্ধকার যেন পরির সাহস আরও বাড়িয়ে দেয়। হারিকেনের আলো চারিদিক কিঞ্চিত আলোকিত করেছে। কাঠের ছোট্ট জল চৌকির ওপর শায়ের খাবার রেখেছে পরি, কিন্তু শায় নেই। সে হয়তো কলপারে গেছে ভেবে পরি দাঁড়িয়ে আছে। জুম্মানকে দিয়ে সে কথা জানতে চেয়েছিল, তা সে এখনই নিজে জিজ্ঞেস করবে বলে মন স্থির করলো পরি। তাই সে শায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শায়ের এসে খেতে বসে পড়ল। সারাদিন না খাওয়া সে। তারপর আকিরের বলা কটু কথাগুলো সহ্য হয়নি ওর। মাথা গরম আছে। কারণে অকারণে আকির ওকে কথা শোনায়। কারণটা শায়ের বেশ বুঝতে পারে। জমিদার আফতাব শাহকে বেশি বিশ্বাস করে। শায়ের পরামর্শগুলোকে একটু বেশি গুরুত্ব দেন তিনি, যা আখির একটু পছন্দ করে না। তাই সবসময় সেও ওত পেতে থাকে কীভাবে শায়েরকে আফতাবের সামনে খারাপ বানানো যায়। আর সে সুযোগ আজকে সে পেয়ে গেছে। পালককে উদ্দেশ্য করে অনেক কিছুই শায়েরকে বলেছে, আর শায়ের চুপ করে শুনে গেছে। তাই সে রাগ ছেড়েছে কুসুমরূপী পরীর উপর। কিন্তু শায়ের এখনও টের পায়নি যে ওর সামনে পরি দাঁড়িয়ে আছে। পরিও নিজের উপস্থিতি জানান দেয়নি। কিন্তু খাওয়ার মধ্যে শায়ের চোখ পড়ল একজোড়া কোমল পায়ের দিকে। ফর্সা পা জড়ে ভারী নূপুর চকচক করছে হারিকেনে লাল আলোতে। যদিও ওর সামনে দাঁড়ানো রমণীর মুখটা ঢাকা, তবুও শায়ের মস্তিষ্ক ভয়ের আশঙ্কা পেল। সে বুঝে গেল এই রমণীটি কুসুম নাই। খাওয়া ফেলে ছিটকে দূরে সরে এলো শায়ের। আচমকা শায়েরকে দাঁড়াতে দেখে পরি কিছুটা কেঁপে ওঠে। সেও দুপা পিছিয়ে যায়। শায়ের থমথমে গলায় বলল, আপনি কেন এসেছেন? আপনি কি জানেন না যে আপনার উপস্থিতি প্রত্যেক পুরুষের জন্য বিপজ্জনক? চলে যান এখান থেকে। অন্দরে ফিরে যান তাড়াতাড়ি, না হলে আমার বিপদ। এক মুহূর্তের জন্য পরি থমকে গেল। সব পুরুষের জন্য ও বিপজ্জনক কথাটা তীরের মতো বিঁধল পরির মনে। সেখান থেকে বের হয় অদৃশ্যমান তাজা রক্তস্রোত। সে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমি তো পালক আপা। বাকিটুকু বলতে পারল না পরি। তার আগে শায়েরকে আটকে দিয়ে বলে, আমি কিছু শুনতে চাই না।
আপনি যার সামনে ইচ্ছে যান, কিন্তু আমার সামনে আসবেন না। এখন অন্দরে ফিরে যান। পরি আর দাঁড়ালো না, দৌড়ে চলে আসে। আসার সময় পায়ে ব্যথা পায় সেই সাথে ধাক্কা লেগে। সেটা কোনো ব্যথা নয় পরির মনে যে ক্ষরণ হচ্ছে তাতে আরো বেশি কষ্ট হচ্ছে পরি। নিজের কক্ষে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল সে। ঘরে এক কোণে গিয়ে মেঝেতে হাঁটু মেরে বসে বলতে লাগলো, আপা, আমি কি সত্যি সব পুরুষকে বিপদে ফালাই? তুমিও তাই বিশ্বাস করো? কই, আমি ওই দিন না থাকলে তো আব্বা আর সবাই মিলা কানাই কাকার হাত কাইটা ফালাইতো। আমিই তো বাঁচাইছি তারে। তারপরও ওই লোকটা কেন ওই কথা কইল? আমি কি সবার শুনি নাকি? আমি কি কারো প্রিয়জন হমো না কোনো দিন? আপা, তুমি তো রাখাল রে পাইছো, আমি কি অমন কাউরে পামো না? নিজের মন মতো বক বক করতে করতে পরি মেঝেতেই ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙলো তখন উঠে বসে সে। বেলা কতটুকু হলো তা বোঝার জন্য পরি বাইরে এলো। দোতলায় দাঁড়িয়ে পরি দেখলো মালা হারিকেন হাতে কলপারের দিকে যাচ্ছে। পরি অবাক হয়ে গেল। এ সময় ওর ঘুম ভেঙেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরি নিজেও গেল অজু করতে। ফজরের নামাজ পড়ে পরি আর ঘুমালো না। অন্তরে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কুসুম ভোরেই ঘুম থেকে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। সে চোখ কসলাতে কসলাতে ওঠে পরীকে দেখে চমকে গেল। পরীর দিকে তাকিয়ে এগিয়ে এসে বলল, পরি আপা, আপনি এত সকাল সকাল উঠছেন, আমার তো বিশ্বাস হইতাছে না। বকর বকর না কইরা সামনে থাকা সর। তুই আইস আমার সামনে আসবি না, আর যদি আসস তাইলে ওই পানিতে তোরে চুবামু। রাতের রাগটা পরি কুসুমের উপর ঝালো। কুসুম বেচারি কিছুই বুঝলো না। এই সকাল সকাল সে কিছুই করেনি, তাহলে এভাবে বললো কেন পরি? এই সকালে কারে চুপাবি পরি? নারী কণ্ঠস্বর পেয়ে ঘাড় ঘুরালো পরি। চোখের সামনে রূপালীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেল। জাপটে ধুলো বোনকে কাছে পেয়ে। খুশিতে রূপালু আগলে নিল আদরে ছোট বোনকে। কিছুক্ষণ দুবোন আলিঙ্গন করে তবে শান্ত হলো। পরি হাঁক ছালো, আম্মা, ও আম্মাজান, আপনি কই? দেখেন কেডা আইছে। নিজের ঘর থেকে বেরিয়ে এলো মালা। রূপালী কি দেখে সেও চমকে গেল। রূপালী মালাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মা? শরীর ভালো তো? ভালো। তা জামাই কই? বৈঠক করে। আম্মা, সাথে নওশাদও এসেছে। আপনি ওদের নাস্তা দেন, আমি ঘরে যাই। পরি, আয় আমার সাথে। পরি খুশি মনে রূপালীর পেছন পেছন দোতলায় নিজের ঘরে গেল। তালা বদ্ধ ছিল রূপালীর ঘর। পরি গিয়ে চাবি নিয়ে আসে, নিজ হাতে সব পরিষ্কার করে। রূপালী ততক্ষণে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। রূপালী এসে পালঙ্কের উপর বসতেই পরি খেয়াল করে রূপালীর পেটটা একটু উঁচু। পরি গিয়ে রূপালীর পাশে গিয়ে বসে ওর পেটের ওপর হাত রাখলো। চোখের ইশারা করলো বোনকে। ওর বোনও মাথা নেড়ে সায় দিল। পরি আনন্দে আত্মহারা হয়ে গেল। আপা, তুমি আহার সাথে সাথে এত খুশির খবর আনবা ভাবি নাই। তোমারে আমি আর যাইতে দিমু না, আমার কাছে রেখা দিমু। পরি খুব খুশি হলো, কারণ বিয়ের 2 বছর ধরে যখন রূপালীর বাচ্চা হচ্ছে না, সবই কথা শোনাতো রূপালীকে। বারবার জিজ্ঞেস করতো খুশির খবর কবে পাবো। এতে কষ্টের সীমা ছিল না রূপালীর। বনে কষ্ট পরীকেও পোড়াতো খুব, কিন্তু এখন পরে বেশ খুশি লাগছে। রূপালী অবিশ্বাস্য চোখে তাকাই পরীর দিকে। কিছু আজ করেছে হয়তো। পরিও তাকিয়ে আছে তার প্রিয় বোনের দিকে। রূপালী পরীর কাঁধে হাত রেখে বলে, এভাবে কথা বলছিস কেন তুই? কেমনে কথা কই মানে? আগে তো এই ভাষাতে কথা বলতি না, এখন হঠাৎ করে হলো কি তোর? তুই না মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস, তাহলে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? পরি সহজ স্বীকারোক্তি দিল, কিছু হয় নাই আপা, তুমি খালি খালি চিন্তা করতেছো। রূপালী কপট রাগ দেখিয়ে বলে, আবার ওভাবে কথা বলছিস? পরি, তুই বুঝতে পারছিস না কেন আমরা বড় ঘরের মেয়ে, আমাদের শৌখিন হতে হবে। কাজকর্ম, ভাষা, চলাফেরা সবার থেকে আলাদা হতে হবে। সামান্য হেসে পরি বলল, বড় ঘরে বিয়া হয়েছে তোমার, এই কথা কি শ্বশুরবাড়ির মানুষ শিখাইছে তোমারে? একটা কথা মনে রাখো আপা, কবর কিন্তু ধনী গরিব আর ভাষা দেখে না। আর আমি আগের থেকে বদলাই গেছি। বদলালে হবে না পরি, তুই আগের মতো হ। তীক্ষ্ণ চাহনিতে রূপালীর দিকে তাকালো পরি। অদ্ভুত হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, তুমি কি চাও, আগের পরীকে? রূপালী থমকে গেল পরির চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, শুধু ভাষা ঠিক কর, তাতেই হবে। তোর মনে নেই বড় আপার কথা? বড় আপা বলেছিল সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করতে।
আর গ্রাম্য ভাষা সেও পছন্দ করতেন না। আমাকে তোকে সবসময় তো শুদ্ধ ভাষায় কথা বলতে বলতো। পরি দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে রূপালী। রূপালী খুব ভালো করে জানে যে পরি একমাত্র সোনালির কথা মান্য করে, তাই সে পরীকে আটকে দিয়েছে। আসল কথা এখনো পরীকে জানেনি রূপালী। পরির জন্য একটা সম্বন্ধ এনেছে সে, নওশাদের জন্য। নওশাদ রূপালীর মামা শ্বশুরের ছেলে। ফুফাতো ভাইয়ের বিয়েতে নওশাদ এসেছিল, কিন্তু 13 বছরে পরি তখন মায়ের আদেশে ঘরবন্দি। রূপালীর শ্বশুরবাড়ি থেকে যেসব মেয়েরা এসেছিল তারা পরির সৌন্দর্যের প্রশংসা করেছিল, সে কথা নওশাদের কানও পৌঁছেছে, কিন্তু শত চেষ্টা করেও পরির মুখ দেখা তার সাধ্য হয়নি। মাঝে মাঝে সে রূপালীর সাথে জমিদার বাড়িতে আসতো, নানা বাহানায় পরীকে দেখার চেষ্টা করত, কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ হতো। তাই এবার সে সরাসরি রূপালীর স্বামী কবিরের কাছে বিয়ের প্রস্তাব দেয় নওশাদ। পরীকে না দেখলেও সে রূপালীকে দেখেছে, নিশ্চয়ই পরী রূপালীর মতোই সুন্দর। আর তাছাড়া নওশাদকে না করার কোনো কারণেই, উচ্চবিত্ত ঘরের উচ্চ শিক্ষিত ছেলে, শহরে তার ব্যবসা, আগে সে চাকরি করত, তাতে খুব কম বেতন বিধায় বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে। নওশাদের পারিবারিক অবস্থা বেশ ভালো, কবিরদের মতোই। বাড়িতে 8 চালা বড় বড় 3টে টিনের ঘর, গোয়ালে গরু আছে, পাকা করা কলপার, কাজের মেয়ে আছে, জমি জমার অভাব নেই। পরি সুখ হবে সেখানে, তাই স্বামীর কথা ফেলতে পারেনি। তাছাড়া নওশাদ খুব ভালো ছেলে, তার রূপালী ওর সাথে মিশে বুঝেছে, তাই রূপালীরও অমত নেই। এ বিষয়ে মালার সাথে কথা বলবে রূপালী। কবির কথা বলবে আফতাবের সাথে। পরি চুপ করে আছে দেখে রূপালী হালকা ধাক্কা দিল পরীকে। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। নড়ে উঠল পরি। একই তো পালকের জন্য খারাপ লাগছে, তার উপর সায়ের রাতে তাকে অপমান করেছে, আর রূপালী এখন ওর মন খারাপ করে দিয়েছে। হালকা কেসে পরি বলল, ঠিক আছে, আমি এখন থেকে তোমার কথা শুনবো, ভালোভাবে কথা বলবো। কথাটা বলে পরি একদণ্ড বসলো না, দ্রুত পা ফেলে কক্ষের বাইরে চলে এলো। রূপালী ডাকলো অনেকবার, পরি শুনলো না, কিন্তু বাইরে গিয়ে পরির রাগটা আরো বেড়ে গেল। জুম্মান দাঁত বের করে হাসতে হাসতে এসে বলে, আপা, সায়ের ভাইয়ের কাছ থেকে ডাক্তার। পরবর্তী বাক্য মুখ থেকে বের করতে পারল না জুম্মান। পরি কষিয়ে চর মেরে দিল জুম্মানের গালে। গালে হাত দিয়ে ভ্যাবলার মতো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল সে। পরি ভারী গলায় বলল, তোর কাছে শুনতে চেয়েছি আমি, এরপর কোনো ফালতু লোকের কথা আমাকে বলতে আসবি না। কথাটা বলে পরি চলে গেল। জুম্মান থাপ্পড়ের শোকের উপর আছে। কালকেই তো পরি জুম্মানকে বলল খবর আনতে, আর এখন কি হলো? এক রাতে এত পরিবর্তন, ভাষারও পরিবর্তন হয়েছে। জুম্মান ভাবলো হয়তো কোনো দুষ্টু জিন ভর করেছে। ভয় পেয়ে সে দৌড়ে গেল রূপালীর কাছে। পরি অন্দরের উঠোনে আসতে দেখলো কুসুম বৈঠক ঘর থেকে অন্দরে ঢুকছে। পরির কুসুমকে দেখেও রাগ হলো, তেড়ে গেল কুসুমের দিকে। তবে মালাকে আসতে দেখে পদচরণ থামিয়ে দিল। পরীকে উপেক্ষা করে কুসুম মালাকে উদ্দেশ্য করে বলল, বড় মা হুনছেন নি, সুখান পাগলারে গোফর চাচা পানিতে সুবানি দিছে ইচ্ছা মতো। বলে কুসুম খিলখিল করে হাসতে লাগলো। পরি ধমক দিয়ে বলে, এতে হাসার কি আছে? একটা পাগলকে চুবালো আর তুই হাসছিস? তোকে চুবানি দিলে বুঝবি কেমন লাগে। কুসুমের হাসি মিলিয়ে গেল। সকালেও পরির এই কথাটাই বলেছে। সুবাবে না তো কি করবে কন আপা? গফুর চাচার মাইয়া আমেনা আছে না, ওরে তো সুখান পাগলা পানিতে টাইনা নিয়া মারতে বইছিল, হ্যার লাইগায় তো চাচায় ওরে চুবাইছে। মালা শুধু একটা বাক্য ব্যবহার করলো, কুসুম কথা না কইয়া রান্নাঘরে আয়। কুসুম পরির দিকে তাকালো। পরি রাগী চোখে তাকিয়ে আছে। কুসুম দৌড়ে চলে গেল। অতঃপর পরিও নিজের ঘরে চলে গেল। দুপুরে গোসল সেরে সবে মাত্র বের হয়েছে পরি, এর মধ্যে চেঁচামেচি শুনতে পেয়ে নিচে নামে। কুসুম জোরে জোরে ডাকছে মালাকে। পরি দোতলায় দাঁড়িয়ে থেকেই বলল, আম্মা নামাজ পড়ে, এত চিল্লাস কেন? আপা, শহরের ডাক্তারবাবু আছে না, ওই যে নাইম ডাক্তার, হ্যাঁ আইছে, তার কি সব দরকারি জিনিস রাইখা গেছে, অখনি চইলা যাইতে চায়, কি করমু? নাইমের কথা শুনে চমকালো পরি, তবে কুসুমের সামনে তা প্রকাশ করলো না। এখন চলে যাবে কেন? তুই বল দুপুরে খেয়ে যেতে, না বললে শুনবি না, আমার কথা বলবি। কুসুম মাথা নেড়ে চলে গেল। মাথা মুছিয়ে পরি জোহরের নামাজ আদায় করে নিল। তারপর চুপচাপ নিজের ঘরে বসে রইল। নওশাদ আর কবিরকে বৈঠক ঘরের একটা কক্ষে থাকতে দেওয়া হয়েছে। এবারে জামাইয়েরও অন্দরে ঢোকা নিষেধ। তাছাড়া
বিশালাকার বৈঠক ঘরে অনেকগুলো ঘর আছে। যত মেহমান আসুক সমস্যা হয় না। নিজের কক্ষের বারান্দায় চৌকি পেতে বসে আছে নওশাদ। কবির ঘুমাচ্ছে। ওদের বাড়ি দূরে বিধায় ভোররাতে রওনা হয়েছে ওরা, তাই সকালেই এসে পৌঁছেছে। নাইমকে দেখে নওশাদ চিনল না। পরে দুজনে কথাবার্তা বলে পরিচিত হয়ে নিয়েছে। কথা বলার সময় কুসুম এসে ওদেরকে খেতে ডাকলো। হাত মুখ ধুয়ে সবাই খেতে বসলো। আফতাব, আখির আর শায়েরও বসেছে। মালা, কুসুম আর জেসমিন খাবার বেড়ে দিচ্ছেন। খাওয়ার মাঝে কবির প্রথম কথা তুলো পরির বিষয়ে। আফতাবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, আমার একটা কথা আছে। কি কথা? নস্বাদ খুব ভালো ছেলে, শহরে বড় ব্যবসা করে। তাই আমি একখান প্রস্তাব আনছি। যদি পরীর সাথে ওর বিয়েটা দেন তো পরী ভালো থাকবে। উক্তিটি শেষ হতে না হতেই বিষম খেলো নাইম। জোরে জোরে কাশতে লাগলো সে। শায়ের ওর পাশেই বসেছিল, তাই দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। কর্মজীবী নওশাদ পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য, যেখানে রানীর মতো থাকবে পরী। রাজকন্যাকে তো রানী হিসাবেই মানায়, তাই পরীর স্থান কোনো উঁচু পরিবারে হওয়া উচিত। নওশাদ সেই উঁচু পরিবারের ছেলে। এসব অনেক কথাই বলেছে কবির। হাতে পানির গ্লাস নেই, নাইম তার নীরবে শুনে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধুর অন্তত শয্যাতে মনক্ষুণ্ণ তার। এখন আবার পরী বিয়ে, এসব মেনে নিতে খারাপ লাগছে নাইমের। ও চলে যেতে নিচ্ছিল, কিন্তু কুসুম পরীর কথা বলাতে রয়ে গেল। কেন জানি পরীর কথাটা ফেলতে মন চাইল না নাইমের। কিন্তু এখন ভাতের সাথে এসব কথাও যে তার হজম করতে হবে তা ভাবিনি। ওদিকে শায়েরের কোনো হেলদোল নেই। গোগ্রাসে গিলছে সে। জমিদারের পারিবারিক সিদ্ধান্তে শায়ের কখনো কথা বলেনি, আজও তাই চুপ করে আছে। কবির কথা শেষ হতে না হতে আখির বলে উঠল, দেখো, এখন এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। বন্যায় তো সব তলিয়ে গেছে, তার উপর আমাদের বাড়িতে আসা একজন ডাক্তার মারা গেছে। এজন্যে আমাদের কারো মন ভালো নেই। আর নওশাদ তো আমাদেরই ছেলে, ধীরে সুস্থে সব করলেই ভালো হয়। আফতাব তাতে সায় দিয়ে বলে, আর তাছাড়া বন্যার জন্য আমার কাজের অনেক ক্ষতি হয়েছে। আমার আগে সব ঠিকঠাক করেই তারপর না হয় আগানো যাবে। আপনাদের যত সময় যত লাগুক সমস্যা নেই, কিন্তু কথা দেন পরীকে আপনারা নস্বাদের হাতে তুলে দেবেন। কবিরের কথাই আখির নিজের কথা দিল। সে পরীর বিয়ে নওশাদের সাথেই দিবে। নাইম আর বসে থাকতে পারল না। খাবার আর তার গলা দিয়ে নামবে না। সে উঠে চলে গেল কলপারের দিকে। হাত ধুয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে ভাবতে লাগলো, সত্যি তো পরীর স্থান কোনো উঁচু পরিবারে হওয়া উচিত। কোনো অংশে কম না পরী। বড় ঘরের মেয়ে সে, আর আছে জ্যোৎস্নার মতো কোমল রূপ। নওশাদের মতো বড়লোক ছেলেকেই পরীর পাশে মানায়। নাইম কলপার থেকে বের হয়ে নৌকা ঘাটে গেল। সেখানে গিয়ে দেখা হলো রূপালীর সাথে। হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে সে। নাইমকে দেখে রূপালী বলে উঠল, আপনি নিশ্চয়ই নাইম? নাইম অবাক হয়ে দেখছিল রূপালীকে। অসম্ভব সুন্দর মেয়েটা, দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নাইমও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রূপালীর প্রশ্নের জবাবে নাইম বলে উঠল, জি, আপনাদের কথাই শুনেছিলাম পরীর কাছে। আপনাদের সাথে আসা একজন মারা গেছে শুনে খুব খারাপ লেগেছে। তবে সবার কথাই পরী আমাকে বলেছে। মুচকি হাসলো রূপালী। নাইম এখনো অদ্ভুত চোখে দেখছে রূপালীকে। তবে পরী ওর কথা বলেছে শুনে ভালো লাগলো নাইমের। ওহ, আমি তো পরিচয়ই দেইনি। আমি রূপালী, পরীর মেজো বোন। আজকে সকালেই এসেছি। এখন নাইম চিন্তামুক্ত হলো। পরীর বোন রূপালী এর জন্য এত সুন্দর। পরী নিশ্চয়ই রূপালীর মতো সুন্দর। নাইম বলল, ওহ, আমি আপনাকে তো দেখিনি, তাই চিনতে পারিনি। কিন্তু আপনি অন্দর থেকে বাইরে এসেছেন কেন? বুঝলাম না আপনার কথা। আমি যতদূর জানি অন্দর থেকে মেয়েরা খুব কম বের হয়, আর আপনার বোন পরী তো বেরোই হয় না। আপনি বের হয়েছেন তাই বললাম আর কি। আপনি তো ঘরের খবর সব জেনে গেছেন দেখছি। অন্দর থেকে মহিলাদের বের হওয়া সম্পূর্ণ নিষেধ না। জমিদার ভাগের আশেপাশে যেতে পারবে, কিন্তু পরীর কথা আলাদা। ওর তো কোনো পুরুষকে মুখ দেখানো বারণ। এটা আম্মার কথা, আব্বাই এসবে মানে না। মাথা নেড়ে নাইম বলল, ও, আপনি নাকি আজই চলে যাবেন? থেকে গেলে ভালো হতো। না, আসলে পালকের বাবা মা অনেক দুর্বল হয়ে গেছে। মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আমরা সেখানেই আছি, এখন সেখানেই যেতে হবে।
যদি কখনো সময় হয় তো এসে দেখা করে যাব। মালা জেসমিনকে বলে নাইমার অপেক্ষা করল না, নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিকেলের দিকে রূপালী পরীকে ডেকে এনে মাথায় তেল দিয়ে দিচ্ছে। রূপালী চুপ করে উদাসীন হয়ে বসে আছে। পরি চুপ করে উদাসীন হয়ে বসে আছে। কেন জানি মনটা ভালো নেই তার, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। সে এক মনে তাকিয়ে আছে বৈঠক ঘরের দরজার দিকে। ইচ্ছে করছে এক ছুটে বের হয়ে যেতে, কিন্তু মাঝে ওর পা দুটো আটকে দিয়েছে। এরকম বন্দি জীবন ওর ভালো লাগে না। মুক্ত পাখিদের মতো উঠতে চাই পরি, তা বোধহয় কখনই সম্ভব নয়।